সিলেটের হবিগঞ্জ জেলায় যে এক সমন্বয়ক আপনারা নিশ্চয়ই খেয়াল করেছিলেন, থানায় গিয়ে থানার ওসির সাথে দুর্ব্যবহার করেছে এবং সেখানে গিয়ে বলেছে জুলাই যোদ্ধাকে কেন আটক করা হয়েছে এবং জুলাই আগস্টের সেই জঙ্গি উত্থানে সে থানায় আগুন দিয়েছিল এবং একজন এসআই কে সনাতন ধর্মাবলম্বী তাকে পুড়িয়ে মেরেছিল এবং সে কথা সে বীর দর্পে গর্বের সাথে বলেছিল। মনে আছে আপনাদের? সেই ভিডিওটা দেখেছিলেন আপনারা? বানিয়েছিল, আমরা থানা কিন্তু পুড়িয়ে দিয়েছিলাম, এসআই সন্তোষকে কিন্তু আমরা জ্বালাই দিয়েছিলাম। সেই সমন্বয়ক নামধারী বাচ্চাটাকে গ্রেফতার করা হয়েছে গতকাল। গ্রেফতারের পর থেকে বাংলাদেশে যা যা হচ্ছে এটার জন্য আমি কোনোভাবেই প্রস্তুত ছিলাম না। ভেবেছিলাম জুলাই জঙ্গিকে গ্রেফতার করা হয়েছে, তার বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে এবং সে নিজেই স্বীকারোক্তি দিয়েছে থানায় গিয়ে সে পুলিশ হত্যার সাথে সম্পৃক্ত ছিল, থানায় আগুন দিয়েছিল। অথচ সেই জুলাই জঙ্গিকে উদ্ধারের জন্য তাকে কেন গ্রেফতার করা হলো? অভিযোগ জানিয়ে জুলাইয়ের জঙ্গিরা থানার সামনে গিয়ে ঝামেলা করেছে, সেখানে সেনাবাহিনী তাদেরকে বেধড়ক পিটিয়েছে। এরপর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা প্রথম সারির নেতৃত্ব তারা শাহবাগ অবরোধ করেছে, মানুষকে ডেকেছিল, এই তোরা কে কই রাজুতে আয়, শাহবাগ আয়, কিন্তু বাংলাদেশের মানুষ আর সারা দেয়নি, সাধারণ শিক্ষার্থীরাও সারা দেয়নি। তবে কতিপয় বাচ্চা শাহবাগ অবস্থান নিয়েছিল, বিভিন্ন ধরনের স্টেটমেন্ট দিয়েছে, জুলাই যোদ্ধা মেহেদীকে অবিলম্বে বিনা শর্তে মুক্তি দিতে হবে। অনেকে ইউনুসকে গালিমন্দ করতেছে যে মেহেদীকে কেন গ্রেফতার করা হলো, এই সরকার প্রতিষ্ঠিত হয়েছে জুলাই জঙ্গি উত্থানের উপর ভিত্তি করে। ভাবা যায় একটা জঙ্গি যে কিনা নিজে স্বীকারোক্তি দিয়েছে তাকে ছাড়ানোর জন্য এই জুলাই সন্ত্রাসীরা থানা অবরোধ করতেছে, শাহবাগ অবরোধ করতেছে, এভাবে চলতেছে। এদিকে নির্লজ্জ বেহায়া স্বরাষ্ট্র উপদেষ্টা বাচ্চা জাহাঙ্গীর আলম সে আবার বলেছে জুলাই যোদ্ধা মেহেদীকে ছেড়ে দেওয়া হবে। মানে ভাবতে পারেন বাংলাদেশের আইন শৃঙ্খলা ঠিক কোথায় গিয়ে ঠেকেছে। স্বীকারোক্তি দিল নিজে নিজে, সে স্বীকারোক্তির পর তাকে গ্রেফতার করবে না? তাকে গ্রেফতার করা হয়েছে, এখন তাকে কেন ছেড়ে দেওয়া হচ্ছে না এটা নিয়ে আন্দোলন চলতেছে বাংলাদেশ। যদিও সেই আন্দোলনে বাংলাদেশের মানুষ সিসি দিচ্ছে, ধিক্কার দিচ্ছে, এভাবে চলতেছে। গতকাল মুস্তাফিজের যে ব্যাপারটা, মুস্তাফিজকে ভারতীয় ক্রিকেট বোর্ডের নির্দেশে কলকাতা নাইট রাইডার্স তাদের আইপিএল টিম থেকে প্রত্যাহার করেছে, মুস্তাফিজের জায়গায় অন্য একজনকে নেওয়া হবে। এইটা নিয়ে আসিফ নজরুলের একদম ফেটে গেছে। এই দালাল ফেসবুকে একটা চমৎকার স্ট্যাটাস দিয়েছে, একদম লম্বা একটা স্ট্যাটাস, গোলামির দিন শেষ, দেশের ক্রিকেটের অবমাননা আমরা মেনে নেব না। এবং সে এও বলেছে সামনে অনুষ্ঠিত টি-20 বিশ্বকাপ যাতে ভারতের মাটিতে বাংলাদেশকে খেলতে না হয় সেটার জন্য সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করা হবে এবং তারা শ্রীলঙ্কায় যাতে খেলা পড়ে সেই বন্দোবস্ত করে দেবে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে। আরে বাচ্চা নজরুল, সেই টি-20 বিশ্বকাপ পর্যন্ত তোদের সরকার কি ক্ষমতায় থাকবে? এটা কি মাথায় একবারও আসে নাই? থাকবে না তো, এর আগে তো তোরা শেষ, তোরা তো বাংলাদেশ থেকে পালিয়ে যাবি। ইন্ডিয়ান ক্রিকেট বোর্ডকে হুঁশিয়ারি দেয় আইসিসি, আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল পরিচালিত হয় ইন্ডিয়ান ক্রিকেট বোর্ডের টাকায়। একটা বিশাল অংশ ইন্ডিয়ান ক্রিকেট বোর্ড ব্যয় করে আইসিসির পেছনে। সাবেক টুকাই যে একটা ছিল ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া, সেও বলেছে বাংলাদেশ সরকারের উচিত, বিসিবির উচিত আইসিসির সাথে কথা বলে ভারতের সব ধরনের ক্রিকেট নিষিদ্ধ করা, ভারতে বাংলাদেশ যাতে খেলতে না যায় সেটার বন্দোবস্ত করা। মানে এদের ভাবনা চিন্তার জায়গাটা ঠিক কোথায়? কোথায় আগরতলা আর কোথায় জুতার তলা? কোথায় ভারত, কোথায় বিসিসিআই আর কোথায় বিসিবি? ভারতের ক্রিকেট বোর্ড বিসিসিআই সম্ভবত আইসিসির 60 বা 70% খরচ বহন করে, আর বাকি যে অংশটা সেটা বিভিন্ন ক্রিকেট বোর্ড যারা আছে তারা ব্যয় করে। অথচ বিসিসিআই কে হুমকি দিতেছে, ভারতবর্ষকে উগ্রপন্থী বলতেছে, চরমপন্থী বলতেছে। তোর আগে একটা প্রথম সারির জঙ্গি, বাংলাদেশে চরমপন্থার উত্থান ঘটেছে তোদের হাত দিয়ে, বাংলাদেশে জঙ্গিবাদের উত্থান হয়েছে তোদের হাত দিয়ে, এটা ভুলে গেলি? ভারত বিরোধী স্লোগান দিবি তোরা দিন রাত 24 ঘন্টা, আবার ভারত যখন বাংলাদেশের ক্রিকেটারকে তাদের আইপিএল খেলতে দেবে না তখন ভারত খারাপ হয়ে গেল, তখন আসিফ নজরুলের মতো পাকিস্তানি দালাল বাচ্চার কাছে ভারত খারাপ হয়ে গেল, গোলামি মেনে নেব না। গোলামি যদি নাই মানবি আসিফ নজরুল, তাহলে জয়শঙ্কর আসার পর কেন বিচির মধ্যে হাত দিয়ে জয়শঙ্করের সামনে গিয়ে বসেছিলি? লজ্জা লাগে নাই? এই বাচ্চা একটা আপাদমস্তক নির্লজ্জ, পৃথিবীতে অনেক মানুষ দেখছি। এই বাচ্চা একটা, আরেকটা হচ্ছে গিয়া মোস্তফা সরার ফারুকি, এই দুইটা বাচ্চা এত বেয়াদব, মানে এদের ডিকশনারিতে লজ্জা এবং শরম নামে যে দুইটা ওয়ার্ড আছে এদের ডিকশনারিতে নাই। এরা সকালে এক কথা বলে, সন্ধ্যায় এক কথা বলে। আসিফ নজরুল ডক্টর এস জয়শঙ্কর আসার পরে গিয়া হাত দিয়ে এমনি একদম বিনয়ী সুপুরুষের মধ্যে বৈশা ছিল, অথচ এখন আবার গোলামি মেনে নেবে না। তো গোলামি তো দুদিন পূর্বে তুই করে আসলি জয়শঙ্করের সামনে গিয়ে। বাংলাদেশে আইন লঙ্ঘনের একটা প্রথা সৃষ্টি হয়ে গেছে, এই প্রথা সৃষ্টি করেছে সুদখোর ইউনুস। তারেক রহমান বিএনপির প্রধান নেতা, শীর্ষ নেতা, বিএনপির মালিক তারেক রহমান তো রাষ্ট্রের কেউ না এই মুহূর্তে। তারেক রহমান কি নির্বাচিত সরকারের কেউ? তারেক রহমান কি রাষ্ট্রের প্রধানমন্ত্রী? তারেক রহমান কি রাষ্ট্রের রাষ্ট্রপতি, স্বরাষ্ট্রমন্ত্রী, সেনাপ্রধান, বিমান বাহিনী প্রধান, পুলিশ প্রধান, র্যাব প্রধান, বিজিবি প্রধান? কোনটাই না। তাহলে বিএনপির অফিসে এনএসআই এর চিফ কেন তারেক রহমানের সাথে পার্সোনাল বৈঠক করবে, রুদ্ধদ্বার বৈঠক? এনএসআই এর চিফ কোন আইনের বলে, কোন ডেকোরাম থেকে সে তারেক রহমানের মতো একটা ব্যক্তির সাথে গিয়ে বিএনপির অফিসে বৈঠক করে? এটা যদি এনএসআই এর সদর দপ্তরে হতো কিংবা সরকারি অন্য দপ্তরে হতো সেটা আমরা মেনে নিতাম, কিন্তু বিএনপির দলীয় কার্যালয়ে এনএসআই, ন্যাশনাল সিকিউরিটি ইন্টেলিজেন্স, এনএসআই এর চিফ বিএনপির
তারেক রহমানের সাথে রুদ্ধদ্বার বৈঠক করে। কেন বৈঠক করে? কি বৈঠক করে? যাতে বিএনপিকে ক্ষমতায় নিয়ে আসা যায়, যাতে আওয়ামী লীগকে আরো ব্যাপক আকারে দমন নিপীড়ন করা যায়, এসব কিছু, নাকি জামাতকে খেয়ে দেওয়ার পরিকল্পনা চলতেছে? সেনাবাহিনী তারেক রহমানের সাথে গিয়ে খালেদা জিয়ার মাজারে শ্রদ্ধা জানিয়েছে, যেটা স্পষ্টত বাংলাদেশের আইন এবং সংবিধান লঙ্ঘন করার মতো একটা কাজ হয়েছে। কারণ তারেক রহমান এই সরকারের কেউ না। তারেক রহমান মাঝখানে দাঁড়িয়ে আছে, দুপাশে পুষ্পস্তবক নিয়ে শ্রদ্ধা জানানো, সেনাবাহিনীর সেলুট প্রদর্শন, এটা কোনো ডেকোরামের মধ্যে পড়ে না, এটা কোনো রাষ্ট্রের আইনের মধ্যে পড়ে না, এটা কোথাও নাই উল্লেখিত। প্রত্যেকটা ফুটেজ এগুলা কিন্তু সংরক্ষিত থাকতেছে। বাংলাদেশ সেনাবাহিনী, একটা কথা মাথায় রাখবেন সব সময়, সময় কিন্তু বদলাবে, আর সময় বদলালে প্রত্যেকটা বিষয়ের হিসাব কিন্তু দিতে হবে। আর এনএসআই এর চিফ, আপনি জামাত মতাদর্শী, আপনি বিএনপি মতাদর্শী, নাকি আপনি অন্য কোনো মতাদর্শী, এটা কেয়ার করে না। কেয়ার হলো আপনি যেই কাজটা করলেন, সব ধরনের প্রোটোকল ভেঙে গিয়ে আপনি বিএনপির অফিসে গিয়ে তারেক রহমানের সাথে বৈঠক করলেন, এটা আপনি মোটেও ঠিক করেন না, এবং এটার জন্য আপনাকে জবাবদিহিতার আওতায় আসতে হবে। অদূর ভবিষ্যতে আপনারা যদি ভেবে থাকেন আওয়ামী লীগ শেষ, আওয়ামী লীগ নিঃশেষ হয়ে গেছে, আওয়ামী লীগ ধ্বংস হয়ে গেছে, তাহলে ভুল ভাবছেন। আওয়ামী লীগ বাংলাদেশ থেকে কখনো ধ্বংস হবে না। আওয়ামী লীগ একটা অনুভূতির নাম, একটা আদর্শের নাম। অনুভূতি, আদর্শকে কখনো মুছে ফেলা যায় না, একটা নির্দিষ্ট সংগঠনের আদর্শকে মুছে ফেলা যায়। কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগ বাঙালি জাতীয়তাবাদের আদর্শ, বাঙালি জাতিসত্তার আদর্শ। এই আদর্শকে আপনারা চাইলে মুছে ফেলতে পারবেন না। আওয়ামী লীগ আজ বা কাল ফিরবে, এবং ফিরলে আপনাদের প্রত্যেকটা কৃতকর্মের জন্য বিচারের আওতায় আনতে হবে, আনবে বাংলাদেশ আওয়ামী লীগ। এইটুক মাথায় রাখবেন। আইন লঙ্ঘনের আপনারা একটা সিস্টেম চালু করেছেন বাংলাদেশে, সুদখুরি ইউনূসের নেতৃত্বে। এগুলা কিন্তু মোটেও ঠিক হচ্ছে না। আপনারা অতীত থেকে শিক্ষা নিতে পারেন নাই। শিক্ষা যদি নিতে পারতেন, তবে আপনারা এই কাজগুলা করতেন না। যেমন পুলিশের উপর নির্যাতন নিপীড়ন হয়েছে গত জুলাই জঙ্গি উত্থানের সময়, এটা বলা হয়েছে পুলিশ নির্যাতন নিপীড়ন করেছিল। তো এখান থেকে তো আপনারা একটা শিক্ষা নিতে পারতেন। অদূর ভবিষ্যতে যে আপনাদের উপরে এই ধরনের নির্যাতন নেমে আসবে না, এর নিশ্চয়তা কে দেবে? দিতে পারবেন কেউ? আপনারা পারবেন না। ভালো থাকবেন, পারলে সাবস্ক্রাইব করে দিন। 1 লক্ষ হইতে অল্প কিছু বাকি। ধন্যবাদ।